মানুষ বলছে ভোট দিলাম আপনারা হারলেন কি করে। হাতিয়ারের কোনো অভাব নেই পশ্চিমবাংলায়, প্রচুর ধারালো হাতিয়ার রয়েছে এবং সেই হাতিয়ারে এরা একেবারে শেষ হয়ে যাবে এই পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল, এতে সন্দেহের কোনো জায়গা নেই। জীবনটাকে একেবারে ওই হিন্দিতে বলে না, জিনা হারাম কর দিয়া। বাংলাদেশ এখন জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে মানুষের জীবন। মানুষের এখন পালাই পালাই ত্রাহি ত্রাহি রব তুলেছে। এরা যে প্রশাসন চালাচ্ছে, প্রশাসন চালানোর কোনো ক্ষমতা যোগ্যতা এদের নেই। এরা একটা জমিদারি স্টাইলে সরকারটা চালাচ্ছে। নমস্কার, আপনাদেরকে বেঙ্গল নামে স্বাগত। আজ আমরা রয়েছি অধ্যাপক তথা বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দ স্যারের কাছে। স্যার, আপনার কাছে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, সামনে 2026 বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে বিজেপির মূল হাতিয়ারটা কি? যে হাতিয়ার পশ্চিমবাংলায় একটা থাকে, পশ্চিমবাংলায় অজস্র হাতিয়ার রয়েছে। পশ্চিমবাংলার বর্তমান শাসক দল, তার কাজকর্ম সবই একটা হাতিয়ার, কারণ তারা মানুষের জীবনটাকে একেবারে ওই হিন্দিতে বলে না, জিনা হারাম কর দিয়া। বাংলাদেশ এখন জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে মানুষের জীবন। মানুষের এখন পালাই পালাই ত্রাহি ত্রাহি রব তুলেছে। এরা যে প্রশাসন চালাচ্ছে, প্রশাসন চালানোর কোনো ক্ষমতা যোগ্যতা এদের নেই। এরা একটা জমিদারি স্টাইলে সরকারটা চালাচ্ছে। জনগণের উন্নয়ন বলে কিচ্ছু নেই, রাজ্যের উন্নয়ন নেই, এখানে শিল্প নেই, কাজ নেই, কম্ম নেই, কিচ্ছু নেই। যেটা আছে সেটা হচ্ছে তোলাবাজি, চিটিংবাজি, চাকরি বিক্রি, সব মিলিয়ে শিক্ষা, স্বাস্থ্য সব মিলিয়ে সব কিছুকে এখানে একেবারে ধ্বংস করে দিয়েছে। তো এইগুলো এক একটাই নির্বাচনে হাতিয়ার হতে পারে, এক একটা। এরা তো বোধহয় শতখানেক হাতিয়ার তুলে দিয়েছে। ফলে হাতিয়ারের কোনো অভাব নেই পশ্চিমবাংলায়, প্রচুর ধারালো হাতিয়ার রয়েছে এবং সেই হাতিয়ারে এরা একেবারে শেষ হয়ে যাবে এই পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল, এতে সন্দেহের কোনো জায়গা নেই। আপনি যেটা বলছেন অনেক হাতিয়ার রয়েছে, কিন্তু আমরা এর আগের গতবারের বিধানসভায় দেখেছি সারদা থেকে নারদা বড় বড় কেলেঙ্কারি, তবুও তো তৃণমূল তার থেকে অনেক ভালো রেজাল্ট করেছে। না, একটা কথা বলি, এটা ভোট অ্যানালিসিস করতে হবে, কারণ আমি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হতে পারি, কিন্তু আমার রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপনার অভিজ্ঞতা এবং দীর্ঘ 20 বছর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ভোট অ্যানালিসিস করার একটা অভিজ্ঞতা রয়েছে। এবারে যখন এসআইআর শুরু হলো, এসআইআরে এই শাসক দলের যে হেঁচকি উঠছে, সিপিএম থেকে আসা কিছু লোক যারা সিপিএমের আমলে চুরি, চিটিংবাজি, বুথ দখল, রিগিং এসব করতো, তারা এদের কাছে চলে এসছে এবং তারা সেই টেকনোলজিটা এদের ধার দিয়ে দিয়েছে। এরা সেই অনুযায়ী চলতো। তা নইলে গত 2021-এর বিধানসভা নির্বাচনে আমি নিজে দমদম কেন্দ্রের প্রার্থী ছিলাম এবং যে অভূতপূর্ব আমি মানুষের সমর্থন পেয়েছিলাম, তাতে তো সবাই বলছিল বিজেপির জেতা নিশ্চিত। নির্বাচনে দেখা গেল হেরে গেলাম। মানুষ বলছে ভোট দিলাম আপনারা হারলেন কি করে। এবারে তো বোঝা যাচ্ছে যে প্রতিটি বুথে অন্তত 25, 30, 40 হাজার, প্রতিটি বিধানসভা ক্ষেত্রে 25, 30, 40 হাজার, প্রতিটি বুথে 40, 50টা করে ভোট এরা কিন্তু জালিয়াতি করে রেখেছে, একদম সিপিএম স্টাইলে। কেউ মারা গেছে, কেউ এখানে থাকে না, কেউ এখান থেকে ভোটার লিস্ট ইয়ে করে চলে গেছে, কেউ বিভিন্ন জায়গায় নাম তুলে রেখে দিয়েছে। সেইগুলো সব কটার ভোট দিয়ে দিত, জালিয়াতি করতো এবং যারা ভোট নিতে আসতো রাজ্য সরকারের সেই কর্মচারী বা সেই পুরনো শিক্ষক, যে 26,000-এর চাকরি চলে গেছে, তাদের একটা বড় অংশ ভোট কর্মী হতো। তো তারা প্রত্যেকেই কিন্তু এদের হেল্প করতো। এই 26,000-এর মধ্যে অন্তত যে চোরের দল আছে তারা হেল্প করতো। ফলে এইরকম হেল্প টেল্প নিয়ে এরা কিন্তু নির্বাচনে জিততো। এসআইআর হওয়ার পর বোঝা যাচ্ছে যে অনেক জেলায় 50% যে নতুন ভোটার, তাদের তো ট্রেস পাওয়া যাচ্ছে না। ট্রেস মানে তাদের বাবা মা কে কোথায়। 2000 পরে ভোটারদের লিস্টে নাম তুলেছে, তা বাবা বা মার কারো তো একটা ভোটার লিস্টে নাম থাকবে। কোথাও কিচ্ছু নেই। দক্ষিণ 24 পরগনা, বিশেষত ডায়মন্ড হারবার, আরো বহু জায়গায় উত্তর 24 পরগনা এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে যেভাবে নতুন লোক ঢুকিয়েছে ঘুষপেঠিয়া বা যারা অনুপ্রবেশকারী, বোঝা যাচ্ছে এরা কিভাবে জিততো। ফলে সারদা নারদার প্রভাবটা ফেলতে দিত না। আর সবচেয়ে বড় কথা, এরা প্রশাসনটাকে কিভাবে পকেটে পুরে নিতে হয়। এক শ্রেণীর পুলিশ অফিসারকে একেবারে ফ্রি ফর অল করে দিয়েছে, যা খুশি কর, আমার দলটা যেন বিপদে না পড়ে। তারাও নেই পড়েছে দলকে বাঁচাতে। ফলে সব মিলিয়ে এরা ভোটে জিততো। এই প্রথম এরা এই বুথে খাচ্ছে, ধাক্কাটা খাচ্ছে। এসআইআর একবার যদি হয়ে যায়, তারপরে কিন্তু এরা 30% পিছিয়ে শুরু করবে, তখন দেখবো এরা কিভাবে যেতে। আপনি যে এসআইআর নিয়ে বলছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে এসআইআর 3-4 মাসে সম্ভব নয়, অন্তত 3 থেকে 4 বছর সময় লাগে। তা বিহারে 3 মাসে হলো কি করে?
বিহারে 3 মাসে হলো কি করে? আমাদের দাবি এসআইআর কতদিনে হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করুক, এটা আমরা নির্বাচন কমিশনকে নির্দেশ দিতেও পারি না। আর সবচেয়ে বড় কথা, এসআইআর করে নির্ভুল ভোটার তালিকায় ভোট নিতে হবে, তারপর জনগণ যাকে চাইবে সে সরকার চালাবে, কোথাও কোনো আপত্তি নেই। কোথাও নির্ভুল ভোটার তালিকা এসআইআর এর মাধ্যমে করতে হবে। আর ঠিক আছে, 3 মাসে যদি সম্ভব নয় তাহলে এসআইআর এর কাজ হোক, মে মাসে এই সরকারের মেয়াদ ফুরিয়ে যাক, রাষ্ট্রপতি শাসন হোক, এসআইআর আরো দ্রুত হবে, তারপরে ভোট হবে। রাষ্ট্রপতি শাসনের অসুবিধা কিছু নেই। এই যদি প্রস্তাব দেয় তাহলে মেনে নিতে আপত্তি নেই। হ্যাঁ, এসআইআর যদি 3 মাসে শেষ না হয়, আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই দাবিটাকে মেনে নিতে রাজি আছি, তাহলে পুরনো ভোটার লিস্টে তার ভোট হতে পারে না। এসআইআর হওয়া মানে পুরনো ভোটার লিস্ট যে গোলমাল আছে সেটা সকলেই জানে, ওতে আর যাই হোক ভোট হতে পারে না। তার নতুন ভোটার লিস্ট করতে যদি 5-6 মাস 1 বছর লাগে, মে মাসের পরে রাষ্ট্রপতি শাসন জারি হবে, তারপরে ভোট হবে, অসুবিধা কি আছে? ওরা যদি এই দাবি করে, ওই দাবি অন্তত আমার একমত হতে কোনো আপত্তি নেই। তৃণমূল বলছে যে এসআইআর নামে কলমে আদতে এনআরসি হচ্ছে এই রাজ্যে। এনআরসি অন্য জিনিস, এরা পড়াশুনো করে না, কিছু জানেও না, গন্ডমূর্খের দল। কথার কি উত্তর দেব? এখানে এনআরসির কোনো কথা, এনআরসি একটা প্রক্রিয়া। এনআরসি প্রক্রিয়া আসামে একবার হয়েছিল 50-এর দশকে, সম্ভবত 1951 না 52 সালে, এবং এনআরসি তৈরি হয়েছিল অতি সম্প্রতি কয়েক বছর আগে। সেই এনআরসি যে লিস্টটাকে ওরা আবার নতুন করে রিভ্যালিডেট করেছে, নতুন নাম কিছু বাদ দেওয়া, এইসব কি হয়েছে কিনা হয়েছে, সেটা নিয়ে আবার বিতর্ক হয়েছে, সেটা নিয়ে আবার নতুন করে কিছু কাজকর্ম চলছে। তাই এনআরসি একটা প্রক্রিয়া যেখানে প্রতিটি মানুষের ব্যাকগ্রাউন্ড চেক করা, তারা এদেশের নাগরিক কিনা। তারা 1950 সালের 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস যাকে আমরা বলি, যেদিন ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল, সেদিন তাদের স্ট্যাটাস কি ছিল, বা তারা বেঁচে না থাকলে, তাদের অধিকাংশই এখন নিশ্চয়ই কম মানুষই বেঁচে আছে, তাদের পূর্বপুরুষ, তাদের বাবা, তাদের ঠাকুরদা ঠাকুমা, তারা কোথায় ছিল, ঠাকুরদা ঠাকুমা বাবা মা কোথায় ছিল, সেইটা খোঁজ খবর তত্ত্ব তালাশ করা, এখানকার কোথায় তারা থাকে, কবে এসছে, এইগুলো দেখে তারা সত্যিকারের 1955 সালে যে নাগরিকতা আইন, সেই অনুযায়ী তারা নাগরিক কিনা। এটা একটা এক্সটেন্সিভ সার্ভের নাম হচ্ছে এনআরসি। সেখানে নাগরিকতা চেক করে তাদের একটা কার্ড দেওয়া হবে, নাগরিক কার্ড। পৃথিবীর অধিকাংশ দেশেই রয়েছে, ঘরের পাশে পাকিস্তান বাংলাদেশেও সে এনআরসি করে রেখেছে। ফলে এটা হচ্ছে এনআরসি। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সিএএ, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে অমুসলিম জনগোষ্ঠী যারা ওখানে উৎপীড়িত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের নাগরিকতা প্রদান করার একটা প্রচেষ্টা। এটাকে বলা হয় দেশীয়করণের মাধ্যমে নাগরিকত্ব, বাই ন্যাচারালাইজেশন একটা নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এনআরসি এটা একেবারেই নয়। আর এসআইআরে নাগরিক ঠিক চেক হয় না, বৈধ ভোটার কি না। ধরা যাক আমার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, কোনো চেকই করবে না, আমার নাম অটোমেটিক্যালি কিন্তু চলে যাবে। কিন্তু আমার ছেলের নাম যদি না থাকে, তাহলে তাকে বলতে হবে যে তুমি এই যে 1925 বা 2020-25-এ 24-25-এ নামটা তুলেছো, তা 2002 সালে কি তোমার বাবার নাম ভোটার লিস্টে আছে? আমার নাম যদি পেয়ে যায়, হয়ে গেল। এইটাও চেকিং, লোকটি বৈধ ভোটার কিনা। 2025 সালের লিস্টে নাম আছে, কিন্তু 2002 সালে তার না বাবা না ঠাকুরদা কাউকে পাওয়া যাচ্ছে না, তার এখানে একটা ব্যাংকের ইয়ে নেই, এখানকার কোনো স্কুল সার্টিফিকেট নেই, কিচ্ছু নেই, তো তাকে ধরবে না লোকে? তাকে তো ধরবেই। এটা নাগরিকতা যাচাই নয়, বৈধ ভোটার কিনা যাচাই। সুতরাং এই অশিক্ষিত মূর্খের দল নানাভাবে এসআইআর আটকানোর চেষ্টা করছে। আমার মনে হয় না ওরা সফল হবে। যা শুনছি, আজকেই তো বিকেল 4টার সময় কিছু একটা ঘোষণা হবে, কি হবে জানি না, কিন্তু চারদিকে একটা গুজব এসআইআর প্রসেস ঘোষণা হতে চলেছে। ওই এসআইআর ঘোষণা হবে, এরা হাজার চেষ্টা করেও বিহারে আটকাতে পারেনি। বিহারে ঠিকঠাক এসআইআর হয়েছে এবং নাম যার বাদ দেওয়া দিয়ে দিয়েছে। পশ্চিমবাংলাতেও এরা আটকাতে পারবে বলে আমার অন্তত মনে হয় না। আর সেটা নির্বাচন কমিশন বুঝবে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, তাদের কাজ নির্ভুল ভোটার লিস্টে ভোট নেওয়ানো। আমাদের দাবি, আগে তুমি এসআইআর করো 100%, 99.99%, যাই শতাংশ হোক, এই 99.99 কিংবা 100%, ঠিক ভোটার লিস্ট তৈরি করো, ভোট নাও, ঠিকঠাক ভোট নাও, মানুষ নিজের ভোট নিজে দিক, যাকে খুশি তাকে দিক। মানুষকে যেন ভয় দেখানো না হয়। যারা ক্রিমিনাল, যারা মানুষের উপর অত্যাচার করেছে, সেগুলোকে বাইরে ছেড়ে না রেখে জেলে ঢুকিয়ে ভোট হোক। যারা মানুষের টাকা লুট করেছে, সেগুলোকে জেলে ঢুকিয়ে দেওয়া হোক। ভোট হোক,
তারপরে যা হয় হবে। আমি নিশ্চিত এরকম ভোট হলে ভারতীয় জনতা পার্টি 200-র ওপরে আসন পাবে, আর তৃণমূল কংগ্রেস 50-এর নিচে নামবে, তারপর ধীরে ধীরে ওই 5টাও বাদ গিয়ে শূন্য হয়ে যাবে। সিপিএম যেরকম শূন্য হয়েছে, কংগ্রেস যেরকম শূন্য হয়েছে, ওরা ওই শূন্যের দিকে যাবে, ওদের কপালে ওটাই রয়েছে। ধন্যবাদ স্যার।